খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আয়োজনে আজকের আলোচনার বিষয়বস্তু সাদা কালোর ফুটবলার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। স্বাগত আপনাকে এখন মাঠের আয়োজনে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এখন সময় টিভির জন্য। আছেন নিশ্চয়ই ভালোই। বাংলাদেশ ফুটবলের সময়টা অন্তত বিগত কয়েক বছরের চেয়ে এখন তুলনামূলকভাবে ভালো যাচ্ছে। তবে একটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে মহামেডান। বাংলাদেশ ফুটবলের ঘরোয়া লিগের কথা যখন বলা হয় তখন আবাহনীর পাশাপাশি মহামেডানের নামটাও আসে এবং ঐতিহ্যবাহী এই ক্লাব নিয়ে এখন নানান ধরনের আলোচনা হচ্ছে। এবং সর্বশেষ গতকাল মহামেডানের যিনি হেড কোচ ছিলেন আলফাজ আহমেদ, তাকে বরখাস্ত করা হয়েছে এবং গত লিগেই তিনি 22 বছর পর মোহামেডানকে শিরোপা জিতিয়েছিলেন। এই যে হঠাৎ করে তাকে বরখাস্ত করা হলো, কি মনে করছেন? আমি বিগত কয়েক বছর ধরে ফুটবল টিমের সঙ্গে পদ্মার আড়ালে থেকে যেহেতু আমাদের একটা টেকনিক্যাল কমিটি ছিল, সেই কমিটির একজন সদস্য হওয়ার সূত্রে আমি পুরোপুরিভাবে জড়িত ছিলাম এবং বেশিরভাগ খেলায় আমি মাঠে দেখতে যেতাম। তা বিগত যে কয়েক বছর আমাদের ফুটবল টিম গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে বিগত ফুটবল টিমের বিগত দিনের আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং ফুটবল কমিটির চেয়ারম্যান আলমগীর সাহেব, তাদের একটা আর্থিক সাপোর্ট ছিল ব্যাপক, যার জন্য মোটামুটিভাবে আমরা বসুন্ধরা আবাহনীর মতন অত শক্তিশালী দল করতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণের যে জায়গাটা, ওই জায়গাটা পূরণ করার মতন একটা দল গঠন করতে পারতাম এবং নিয়মিতভাবেই একটু এদিক ওদিক হলেও খেলোয়াড়দের বেতনটা পরিশোধ করতে পারতাম। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আল্লাহর রহমতও ছিল, কোচেরও অবশ্যই অবদান ছিল, টেকনিক্যাল মানে যা সাপোর্টিং স্টাফ যারা ছিল তারাও কষ্ট করছে, খেলোয়াড়রাও ভালো খেলছে। যে দলটা নিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম গত বছর, লিগ শেষ হয়ে গেল, আমরা মনে করছিলাম সেই দলটা ধরে রেখে এবং এই বছর আমাদের যে ঘাটতিগুলো আছে সেই জায়গায় আরও কিছু ভালো প্লেয়ার নেব। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা একটা মানে অতল সমুদ্রের মাঝে পড়ে গেলাম। চারিদিকে হতাশা, কোনো টাকার সাপোর্ট নেই। এই পর্যায়ে এই বছরের টিম গঠন করা হয়েছে মৌখিকভাবে বা অল্প কিছু, এবং যারা টেকনিক্যাল কমিটির অনেক সদস্যরা আছে নিজেদের পকেটের মানে মানে ফুটবল কমিটির যারা ফুটবল পরিচালনায় আছে, তারা নিজেরাও নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছেন এবং আমরা বিভিন্ন সোর্স থেকে যা হোক কিছু করে নাম করা থেকে কিছু টাকা দিয়ে এই বছরের টিম গঠন করা হয়েছে। যার ফলে আমাদের গত বছর যে টিম ছিল সেইখানে গুণগত মানে যে প্লেয়ারগুলো ছিল তার বেশিরভাগই চলে গিয়েছে এবং ফরেন কালেকশনটা অত্যন্ত পুয়ার হয়েছে। আপনি বলছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের কথা। তার আগে যেই দলটা ছিল, তুলনামূলকভাবে রাজনৈতিক পট পরিবর্তনের পরে মোহামেডানের যে সংশ্লিষ্টতা, সেটাতে তো আরো বেটার দল গঠন করার প্রত্যাশা। আপনার তখনও মানে একটা তো ইলেকশনের পিরিয়ড ছিল, তো এখন যে কমিটিটা আসছে নতুন কমিটি, এটা তো এই কয়েকদিন হলো মাত্র আসছে। এর আগের যে কমিটিটা ছিল তারাই বহাল ছিল, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে আরও বিভিন্ন কারণে তারা ওইভাবে আর্থিক সহযোগিতাটা করতে পারছিল না। যার ফলে আমি আসতে হবে আমাকে গত বছরের দল বদলের জায়গা থেকে। আমরা যে ফরেন প্লেয়ারগুলো নিয়ে খেলতাম গত বছর, কিন্তু 4টে ফরেন প্লেয়ার আমাদের বিদেশি যে 4টে ছিল অত্যন্ত ভালো মানের ছিল, সুলেমান, সানডে, মুজাফফর এবং টনি। এর মধ্যে মাত্র শুধু আমরা মুজাফফরকে রাখতে পারছি, বাকি 3 জন চলে গেছে। আবার এই বছর ফরেন প্লেয়ারের জায়গাটাও 3 জন করাতে ওই বাড়তি একটা মানে সুবিধা যেটা পেতাম ফরেন প্লেয়ারের, সেটাও কমে গেল। আর আমরা যে কালেকশন করছি ফরেন প্লেয়ার, তাদের গুণগত মান অনেক মানে নিচু মানের। গত বছরে মোহামেডানের যে সাফল্য, সেটার সাথে যদি এবারের তুলনামূলক চিত্রটা আমরা একটু দেখি, তাহলে আমাদের আলোচনার জন্য আরেকটু সুবিধা হবে হয়তো। জসি ভাই, এবারে মোহামেডান যে লিগের পয়েন্ট টেবিলে 7ম স্থানে আছে, তার বেশ কিছু কারণ রয়েছে। 12 ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ হচ্ছে 11 পয়েন্ট। এবারের লিগে এখন পর্যন্ত মোটে 2টা জয় পেয়েছে মোহামেডান এবং সঙ্গে 5টি ড্র আছে এবং লিগে
5 ম্যাচ তারা হেরেওছে এবং বাজে ফলাফলের জেরে আমরা তো জানি যে গতকাল আলফাজ আহমেদকে বরখাস্ত করা হয়েছে এবং টিম লিডারের দায়িত্বে আনা হচ্ছে আমিনুল ইসলাম বাবুকে এবং সেই সঙ্গে আব্দুল কাইয়ুম তিনি আজকে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে দুপুরেই 2টার পরে মোহামেডানের একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবার কথা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে কোচ আলফাজ আহমেদকে যে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো, এই প্রক্রিয়াটা আসলে কি সঠিক ছিল? মানে প্রক্রিয়াটা কি সুন্দর হতে পারত? বাংলাদেশের তো আমরা এই ধরনের চিত্রটাই আসলে ম্যাক্সিমাম সময় দেখি যে খুব আকস্মিক পরিবর্তন হয়, সেটার আসলে কারণ কি? কারণটা বলতে গেলে অনেক কথাই বলতে, আমি বেশি কথার মধ্যে যাব না, আমি ব্যাখ্যা যাব না, কিন্তু শুধু এইটুকুই বলবো, দেখেন ফুটবলের মানে নিয়মের মধ্যেই এটা পড়ে আর কি। পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন আপনি যত ভালো মানেরই কোচ হন, যত নামি দামি কোচ হন, আপনার সফলতা তখন যখন আপনি সাফল্য এনে দেবেন। সাফল্য না আসলে আপনি গুণগত মান দিয়ে অনেক নামি দামি কোচ হলেও আপনার কিন্তু ওই সফলতার উপরে নির্ভর করে আপনার দায়িত্ব কতক্ষণ থাকবেন। তো এই জগৎটাই এরকম, ফুটবল জগতের কোচিং জবটাই এরকম। অর্থাৎ এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। গত বছর সে বাংলাদেশের সেরা কোচের পুরস্কার পেয়েছে, এই বছর লিগের মাঝখান থেকে তাকে সরে যেতে হলো। এটার জন্য আমারও খারাপ লাগছে তার সরে যাওয়াটা, কিন্তু এইটাই হচ্ছে বাস্তবতা। আপনি রেজাল্ট দিতে না পারলে তখন আপনি আর থাকতে পারেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মডার্ন সমর্থক বেশ দল এবং বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল, কিন্তু এই ব্যর্থতার পিছনে আমি আলফাজের দায়িত্ব থেকে আমি আমাদের অফিসিয়ালদের এবং আমরা যারা পিছনে থাকে কাজ করছে আমাদের ব্যর্থতাকেই আমি বড় করে দেখতে চাই। কারণ আমরা এই কোচকে একটা নিয়মিত প্র্যাকটিস করার মতো একটা মাঠও দিতে পারিনি ঠিক মতন। এর পিছনে তো অনেক সমস্যা আছে, সমস্যার কথা তো মানুষ যায় না। মোহামেডানের নয়, অন্যান্য দলেরও চিত্র, যদি বসুন্ধরা কিংস এর আবাহনীকে একপাশে সরিয়ে রাখি, বাকি সবগুলো দলের, বসুন্ধরা কিংস আর আবাহনী আর ফর্টিস, এই তিনজনেরই মাঠ আছে। বাকি দলগুলো আসলে মাঠের সংকটে ভোগে। তবে মোহামেডানের যে ঐতিহ্য, সেই ক্ষেত্রে একটা ভালো মাঠ দাবি খেলোয়াড়রা করতেই পারেন এবং কর্মকর্তাদেরও হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে হবে। আমি যে প্রসঙ্গটাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফুটবলারদের যে প্রক্রিয়া বা ফুটবলারদের যে বাছাই প্রক্রিয়া, সেই ক্ষেত্রে কি আমরা দেখি যে বিদেশি ফুটবলারদের উপরই আমাদের ঘরোয়া লিগের কোচ কিংবা ম্যানেজমেন্ট তারা বেশি নির্ভর করেন। যেমন আপনি কয়েকজন বিদেশি খেলোয়াড়ের কথা বলছিলেন। বাংলাদেশে সেটা তৈরি করার প্রক্রিয়া বা মোহামেডান, আবাহনী বা বসুন্ধরা কিংসের মতো ক্লাবগুলো, আপনারা জুনিয়র পর্যায় থেকে যদি বয়সভিত্তিক ফুটবলারদের তুলে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তো আপনাদের দল গঠন করা অনেক সহজ হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে হয়তোবা আর্থিক যেই টানপোড়েনটা থাকে সেটা হয়তো থাকবে না। এটা নিয়ে কি আপনারা কখনো চিন্তা করেছেন? দেখেন, এটাই তো আপনাকে বলছিলাম যে এই বছর আমরা দল গঠন করার জন্য যে মিনিমাম একটা ধরে সাপোর্ট দরকার ছিল আর্থিক, সেটাই পাইনি। আর ওগুলো তো অনেক অনেক বড় ব্যাপার একটা বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার মনে হয় যে বসুন্ধরা ছাড়া আর কেউ এই ধরনের উদ্যোগ নিয়ে চলছে কিনা যায় না। আর বসুন্ধরা এখন কতটুকু কন্টিনিউ করছে সেটা আমার জানা নেই, কিন্তু বসুন্ধরা ছাড়া কেউ এই পর্যায়ের মানে লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখে না। এবং আলফাজ আহমেদ যখন এই মৌসুমে মোহামেডান ঠিকঠাক মতো প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছিল না, তখন তিনি একটা কথা বলেছেন যে গত বছরের যেই দলটা, চ্যাম্পিয়ন দলটা, সেটা ধরে না রাখতে পারাই কারণ। আপনিও এটাই বলছিলেন শুরুর দিকে। তবে আপনার কাছে কি মনে হয় যে শুধু আসলে খেলোয়াড়দের যে মানে ভালো খেলোয়াড়দের ধরে রাখতে না পারাটাই মূল কারণ, নাকি কোচের টেকনিক্যাল কোনো ঘাটতি আছে? না, টেকনিক্যাল ঘাটতি থাকতে পারে, কিন্তু মোহামেডান গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর যে ধরনের স্পিড নিয়ে আমাদের দল গঠন করা দরকার ছিল, আমি প্রথমে ওই মূল জায়গাটায় আসবো যে আমরা দল গঠন করতে ব্যর্থ হয়েছি। আপনি তো মানে ধরেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তো আপনার একটা ফাউন্ডেশন দরকার পড়ে না, আপনি একটা 5 তলা বিল্ডিং করবেন। তো আপনার আর মোহামেডান তো ধরেন এই রেজাল্ট ওরিয়েন্টেড খেলতে, এটা লিগের তো আর ওই ডেভেলপমেন্টের ব্যাপার না। লিগে হচ্ছে আপনার কালেকশনটা কী ধরনের কোয়ালিটির প্লেয়ার নিলেন এবং সাথে সাথে কোচেরও ভূমিকা থাকে, একটু না ভালো ভূমিকায় থাকে। কিন্তু এই বছর তো আপনি দল গঠনই করছেন 6-7 নম্বরের। সহকারী কোচ আব্দুল কাইয়ুমকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, নতুন একজন ম্যানেজারও ঠিক করা হয়েছে। তবে এবার এখন বর্তমানে পয়েন্ট টেবিলে লিগে মোহামেডানের যে অবস্থান, সেই জায়গা থেকে তারা অ্যালিগেশনের একটা সংখ্যায় আছে, অ্যালিগেশন থেকে হয়তো আর 2 পয়েন্ট দূরে। পাশাপাশি ফেডারেশন কাপে সুযোগ পাওয়ার জন্য তাদেরকে প্লে অফের সেই সম্ভাবনাটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে মোহামেডানের জন্য আসলে কতটা চ্যালেঞ্জ দেখছেন? না, চ্যালেঞ্জ অবশ্যই সামনে আসছে, কারণ এখন যে দলের আমার বর্তমান দলের যে স্ট্রেংথ, এতে ব্যাপক কিছু দল করতে পারবে বলে আমার মনে হয় না। আর বসুন্ধরা, আম্বানি এবং ফর্টিজের পরে অন্যান্য দলের গুণগত মান হিসাব করলে মোহামেডান খুব একটা পিছিয়ে নেই।
কিন্তু রেজাল্ট আমি অনেকগুলো খেলা দেখছি যে আমাদের ফরওয়ার্ডরা অনেক মানে সুযোগের সদ্ব্যবহার করতে না পারার কারণে আপনি খেলা লাস্ট ম্যাচটাই দেখেন না, বিশেষ করে দুইটা ওরাও প্রথমে চান্স পেয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচে আমাদের যদি গোল একটা লাস্টে হেড দিয়ে হতে পারতো আমাদের ওই বিদেশি ফরওয়ার্ডের মাধ্যমে হয়তো খেলাটা ড্র হয়ে যেতে পারতো। প্রথমার্ধে খারাপ করেছেন, দ্বিতীয়ার্ধে মডার্ন কামব্যাক করছিল কিছুটা। তাই রেজাল্ট ওরিয়েন্টেড খেলা, রেজাল্ট যদি না পায় তখনই হবে। আর যে কথাটা বললেন, যারা আসছেন তারা অভিজ্ঞ, অনেক দিন ধরে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত, তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু অভিজ্ঞতা থাকা এক জিনিস, আর আমার দলের খেলোয়াড়দের সামর্থ্য এইটার উপর নির্ভর করে কতটুকু আমি যেতে পারবো। তা আমি সন্দিহান যে খুব বেশি দূর যেতে পারবে কিনা। সহকারী কোচ আব্দুল কাইমের জন্য কতটা কঠিন হবে বাকি পথটুকু আসলে প্রত্যাশা অনুযায়ী পাড়ি দেয়া? না, আমি আমি যেটা বলছিলাম যে আমাদের তো ব্যাপক প্রত্যাশা নেই, আমরা তো এখন চ্যাম্পিয়ন বা রানার্স আপও হতে পারবো না। আমাদের এখন অবস্থান আমি মনে করি যেখানে আছে এখান থেকে 4-এ যেতে পারলে আমি মনে করি বিরাট একটা সাফল্য এই বছরের জন্য। 4 নম্বরে যদি যেতে পারে সেটাও একটা বিরাট সাফল্য, এর উপরে যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। অবশ্যই টুর্নামেন্টের মাঝপথে আসলে যে কোনো দলের দায়িত্ব নেওয়াটাই অনেক বেশি কঠিন, যদিও সহকারী কোচ আব্দুল কাইম তিনি আলফাজ আহমেদের সঙ্গেই ছিলেন, তাকে অ্যাসিস্ট করেছেন, সেই জায়গা থেকে হয়তো তুলনামূলকভাবে একটু অ্যাডভান্টেজ তিনি পাবেন। একই সঙ্গে মোহামেডানের যেই কমিটি রয়েছে বা পরিচালনা কমিটি রয়েছে তাদের সাপোর্টটা তার আসলে অনেক বেশি দরকার। আপনার কাছে এসব প্রসঙ্গে আবারও আসবো, তবে দর্শক এই মুহূর্তে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরছে একটু পরে। আলোচনা করছিলাম সাদা কালোর ফুটবল নিয়ে এবং মোহামেডানের অভ্যন্তরীণ ফুটবলে বা সাম্প্রতিক ফুটবলে যা চলছে সে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। আবারও আপনাকে স্বাগত বিরতির পর। আমরা বলছিলাম যে মোহামেডানের নানা সংকট এবং সেখান থেকে কিভাবে উত্তরণ করবে, আর সেই উত্তরণের পথে এখন সবচেয়ে বড় দায়িত্বটা অর্পিত হয়েছে সহকারী কোচ আব্দুল কাইমের উপরে। আপনিও তো আপনার জাতীয় দলের ফুটবল থেকে অবসর নেওয়ার পরে মোহামেডানের কোচিং করেছেন, শেখ জামালের হয়ে কাজ করেছেন, অভিজ্ঞতার ঝুলিটা আপনার অনেক বড়। সহকারী কোচ আব্দুল কাইমের জন্য আসলে কি ধরনের পরামর্শ থাকবে যে এই যে জটিলতা বা এখনকার যে ভঙ্গুর পরিস্থিতি সেটাকে আসলে তিনি কিভাবে কাটিয়ে উঠতে পারবেন, আপনার সাজেশন কি? প্রথমে আমি সেন্টুর সাফল্য কামনা করি, যারা নতুন দায়িত্ব আসবেন তাদেরও সফলতা কামনা করি। আমি একজন মোহামেডানের সমর্থক হিসেবে সাফল্য অর্জন করলে আমার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাকে মোহামেডানের ঘরের ছেলেই বলা হয়। হ্যাঁ, আর যেই জায়গায় আসছি সেন্টু অনেক দিন ধরে মোহামেডানের সঙ্গে জড়িত। আমি যখন কোচিং করছি 2005 মানে সে মোহামেডানের খেলোয়াড় ছিল, সেন্টু আলফাজ নাকিব ওরা তখন খেলোয়াড়ই ছিলেন। তো এদের সম্পর্কটা মোহামেডানের সঙ্গে অনেক। আলফাজ চলে গেছে, এর জন্য আমার খারাপ লাগছে, ওর জন্য আমার দোয়া থাকলো। তারপরও এটা এটাই মানে বাস্তবতা যে ফুটবলে এই নিয়তির ধারাটাই এরকম আর কি। আর সেও মডার্নকে অনেক কিছু দিয়েছে, গতবার চ্যাম্পিয়ন করেছে, যেটা অপ্রত্যাশিত আমার কাছে মনে হয়। গতবার আমাদের যে টিম ছিল সেটাকে সফল দিয়েছে। এবার ব্যর্থতার কথা আগেই বলে আসছি। আমি মনে করি সেন্টু ভালো করতে পারবে, এই কারণে যে সে মডার্নের সঙ্গে সম্পৃক্ত, সে অ্যাসিস্ট করে আসছে অনেক দিন ধরে, সে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। আলফাজ যেহেতু হেড কোচ ছিল, সে দ্বিতীয় পর্যায়ের কোচ ছিল, অ্যাসিস্ট করছে, কিন্তু তারও দক্ষতা আছে এবং সে আমার মনে হয় এই এখন যে পর্যায়ে আছে এখন সে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু মোহামেডান টিম কতটা সাফল্য অর্জন করতে পারবে এটা প্লেয়ারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে। প্লেয়াররা কতটুকু নিজেদের আস্থা নিয়ে সফলতার জন্য কতটুকু আবার কমিটমেন্ট নিয়ে খেলতে পারে, এটাও একটা ব্যাপার। যে কোনো টুর্নামেন্টের মাঝপথে নতুন করে তো এখন প্লেয়ার পরিবর্তন করার খুব বেশি আসলে মনে হয় না সুযোগ আছে। যারা আছে তাদের কাছ থেকে বেস্টটা বের করে নিয়ে এসে খেলতে হবে। আপনি বেশ কিছু মোহামেডানের যে বিগত ম্যাচগুলো দেখেছেন, সেই ম্যাচগুলোতে আমরা দেখেছি যে মাঠের মোহামেডান অনেক বেশি ভঙ্গুর, যেটা ঐতিহ্যগতভাবে আসলে মোহামেডানের সঙ্গে যায় না। সেই জায়গাটার আসলে কি পরিবর্তন আনা যেতে পারে সেখানে মাঝমাঠটা নিয়ন্ত্রণ করতে হলে? আমি তো মনে করি সেন্টু মাঝমাঠের খেলোয়াড় ছিল, ওর একটা বাড়তি সুবিধা হবে মাঝমাঠের ব্যাপার নিয়ে। মেন ব্যাপারটা হচ্ছে যে আমার একটা টিমের কম্পোজিশন থাকতে হবে, গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক, এদের একটা সেতুবন্ধন তৈরি করে টিমের যে ফুটবলের ম্যাচের যে, আমি শর্ট করে যদি বলি যে 3টে মুভমেন্টের উপরে ফুটবল খেলায়, আমার কাছে বল থাকলে কি করব, আমি বল অপোনেন্টের কাছে থাকলে তখন কীভাবে রক্ষণ কাজে নিজেকে নিয়োজিত করব, আবার বলের পজিশন চেঞ্জ হলে আমার অ্যাক্টিভিটিসগুলো কী থাকবে আর কি, এইটার উপর ওর বেশি কাজ করতে হবে।
এবং মোহামেডান আমি এখনও মনে করি যে কোনো টিমের সঙ্গে মোহামেডান জিততে পারবে জার্সির জন্য একটা স্পিড আছে মোহামেডানের, কিন্তু মোহামেডান জার্সি গাইদের যারা খেলে এই বছরের ছেলেপুলেরা আমার কাছে মনে হচ্ছে যে তারা অতটা মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলতে পারছে না। এর আরেকটা প্রধান কারণ হচ্ছে আমরা তাদেরকে মানে নিয়মিতভাবে তাদের যে স্যালারিটা সেটা দিতে পারছি না। এটার জন্য হয়তো তারা মানসিকভাবে কিছুটা চিন্তিত থাকে। প্রত্যেকে তো আর মানে আর্থিকভাবে স্বাবলম্বী না। এই বিদেশি প্লেয়াররা কিছুদিন পর পরই বলে যে আমার ফ্যামিলির প্রবলেম আছে, আছে। লোকালদেরও এক অবস্থা। আমি তো এই অঙ্গন থেকে আসছি, খেলে আসছি, দায়িত্ব নিয়ে কোচিং করছি। এই জিনিসটা খুব বেশি মানে পারফরমেন্সের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। এইটা আমরা যে কোনো ফেডারেশনের ক্রিকেট হোক, ফুটবল হোক, বিভিন্ন জায়গায় কম বেশি সব জায়গাতে আছে। তবে ফুটবলের ঘরোয়া ক্রিকেটে এটা ঘরোয়া খেলায় এটা অনেক বেশি দেখা যায়। এই সমস্যাটা কাটিয়ে উঠতে আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে? আপনারাও তো ঘরোয়া লিগের ফুটবলটা খেলেছেন, জাতীয় দলে খেলেছেন, তারপরে সেখানে নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন, খেলোয়াড়দেরকে খেলিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে জটিলতাটা এতদিন পর্যন্ত আসার কারণ কি, এবং ভবিষ্যতেও তো খুব দ্রুত যে এটা সমাধান হয়ে যাবে সেরকমও কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না? আপনার কাছে কি মানে উপযুক্ত কোনো কারণ আছে যে কেন এটা হচ্ছে এবং কিভাবে আসলে এখান থেকে উত্তরণ পাওয়া যাবে? আমার মনে হয় একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসা উচিত। পেমেন্ট মানে কন্ট্রাক্ট করার ক্ষেত্রে প্লেয়ারদেরকে আমরা কন্ট্রাক্ট করব, প্লেয়ারের গুণগত মান অনুযায়ী তার কতটুকু স্যালারি হয়, এখানে একটা সার্টেন লেভেল পর্যন্ত যাওয়া উচিত এবং একটা মিনিমাম লেভেল পর্যন্ত থাকা উচিত প্রিমিয়ার লিগে খেলতে গেলে। আমরা এখানে দেখেছি যে বিগত দিনে কিছু কিছু ক্লাব হয়তো দেখা গেল একটা প্লেয়ারের দাম হওয়া উচিত 10 টাকা, সেটাকে 100 টাকা করে ফেলছে। তাদের হয়তো যেভাবে হোক তাদের আর্থিক মানে সচ্ছলতা ছিল। মোহামেডানের ক্ষেত্রে এটা অতটা ছিল না, যার জন্য সমস্যা। তবুও বলে গেছি যে আগে আমাদের প্রেসিডেন্ট এবং ফুটবল চেয়ারম্যান অনেক সহযোগিতা করে গেছেন। ওই রাজনৈতিক পট পরিবর্তনের পর যে একটা গ্যাপ হয়ে গেল ইলেকশন আগ পর্যন্ত, তখন একটা ভ্যাকুম তৈরি হলো। এই সময় যে টাকা দরকার, সেই টাকার মানে দলবদল থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা তারপরে এখনো করে যাচ্ছে। আমার লোকমান ভাই কিছুটা সাপোর্ট দিয়ে গেছে বিভিন্ন জায়গাতে, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে বা আগের থেকে উনি করে যাচ্ছেন। আদার্স যারা পাচ্ছেন করছেন, আমরাও যারা পিছন দিয়ে পারছি হাত পাচ্ছি বিভিন্নভাবে, তারকে বড় অফিসিয়ালদের বলছি। এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। আমার একটা বিষয়ে কৌতূহল আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন ঘরোয়া লিগের ফুটবলটা খেলতেন সেই সময় কি এই আর্থিক টানপোড়েনটা ছিল নাকি? আরও ব্যাপক ছিল, কিন্তু আমাদের সময় তো এত বেশি পয়সা ছিল না। কিন্তু কোনো সময় কেউ পয়সা পেয়েছে আর কোনো সময় ওইভাবে পাইনি। কিন্তু পয়সা চেতে তখন আমরা খেলতাম নামের জন্য বেশি আর কি। আমাদের ওই সময় এটাকে 100% প্রফেশনাল তো বলা যেত না, সেমি প্রফেশনাল বলা যেত আর কি। অ্যামেচার ফুটবল ছিল, তারপরে আমরা একটু কিছু পয়সা পেতাম। তখন ফুটবলের পাশাপাশি অন্য পেশাতেও যুক্ত ছিলেন এরকম? না, অন্য পেশা ছিল না। ফুটবল যখন খেলতাম ফুটবলই খেলতাম। আমার কাছে ওটা পেশার মতনই ছিল, কিন্তু তবু আর কি একটা মানে রেগুলার খেলতে পারলে একটা যারা মোহামেডান, আবানি বা জাতীয় দলের পর্যায়ে যারা খেলে, বসুন্ধরা বা কিংসে, তারা যে পয়সাটা পায়, আমার মনে হয় যে সাধারণ ডাক্তার ইঞ্জিনিয়াররা চাকরি করে ওই পয়সা পায় না আর কি। এরা অনেক ভালো মানের টাকা সংগ্রহ করে আর কি। সো প্রফেশন হিসেবে ফুটবল খারাপ না? প্রফেশনাল হিসেবে খারাপ না, কিন্তু প্রফেশনে কয়জন আসতে পারে, কয়জন টিকে থাকতে পারে, এই হচ্ছে বড় কথা। বাংলাদেশে সবসময় আমরা একটা কথা বলি যে আমাদের স্ট্রাইকার প্রবলেম, আমাদের মাঝমাঠের খেলা ভালো হলেও ডিবক্সের সামনে গিয়ে আমরা এলোমেলো হয়ে যাই। ফাঁকা মানে গোলকিপারের সাথে 1-to-1 যেই লড়াইটা, ফাইটটা, সেখানেও আমরা হয়তোবা খুব বেশি উইন সিচুয়েশনে আমরা যেতে পারি না। তো সেক্ষেত্রে মানে এই সমস্যাটা তো আসলে একেবারে পুরনো সমস্যা। সেটাকে আসলে কাটিয়ে উঠতে কি কাজ করা যেতে পারে বলে আপনার মনে হয়? কারণ আমরা জাতীয় দলে এই ধরনের সমস্যা দেখেছি, অনূর্ধ্ব 20 দলের খেলা বলি, 17 খেলা বলি, বয়সভিত্তিক পর্যায়ের খেলাতে আমরা এটা দেখেছি। ঘোড়া লিগেও সেম কাজটাই দেখি আমরা। বিদেশি ফুটবলারদের উপর আমাদেরকে নির্ভর করতে হয় এখান থেকে উত্তরণের জন্য, এই জায়গার যে জটিলতা সেটা কাটানোর জন্য। আমরা কি কখনো নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব না? এখানে বলতে গেলে অনেক কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে আমরা কিভাবে গ্রুম আপ হচ্ছি। আমি ধরেন যে আমি একটা ছেলে ম্যাট্রিক পাস করতে চাই, তাহলে আমাকে ভর্তি হতে হয় কোথায়? প্রথমে আমি আমি ক্লাস 5-এ পাস করতে চাই, তা আমি কি এক চান্সে ক্লাস 5 পাস করতে পারবো? আমি আগে ক্লাস 1 থেকে তো যখন শুরু করব, শুরুর জায়গাটাই আমাদের গলদ। আমরা যে ফুটবল যে গ্রুম আপ করার জন্য যেখান থেকে বিগিনার্স যে এজ গ্রুপ ট্রেনিংটা যেখান দিয়ে তৈরি করতে হবে ফুটবলারদের, সেই জায়গাটা আমাদের নাই। এই জায়গাটা আমাদের একটা ব্যাপক ঘাটতি।
এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হবে, একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন ফাউন্ডেশনের দরকার হয়, ফুটবলের একটা ফাউন্ডেশনের ব্যাপার আছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বা বর্তমান সরকার তারা প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষা কারিকুলামের মধ্যে স্পোর্টসটাকে অ্যাড করেছে এবং সেখানে যেই খেলাগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে ফুটবলও একটা। এই পরিকল্পনা কি আসলে ভবিষ্যতে আপনাদেরকে ভালো ফুটবলার প্রডিউস করতে পারে কিনা? ফুটবল তৈরি করতে গেলে কারিকুলামের মধ্যে ফুটবল থাকলে হবে না, কারিকুলামের কার্যক্রমটা কী ধরনের হচ্ছে সেটার উপরে নির্ভর করতে হবে। আর ফুটবলের গ্রুপ আপ করতে গেলে আপনার মডেলটা দেখতে হবে, উন্নত বিশ্বে যারা ফুটবলকে উন্নয়ন করছে তাদের প্রসেসটা কি। ফিফার একটা গাইডলাইন আছে, আমাদের এফসির আছে, আমরাও জানি আমাদের গাইডলাইন দিয়ে আছে, প্রসেস দিয়ে আছে, কিন্তু ওইটা এক্সিকিউট করার জন্য যে ধরনের মানে লজিস্টিক সাপোর্ট দরকার সেইটা আমাদের নেই, ওই কার্যক্রমও আমাদের নেই। অতএব আমরা ফুটবল নিয়ে যত কথাই বলি না কেন, আমাদের ফুটবল কিন্তু কখনো সামনে যেতে পারবে না দু একটা ঝলক দেখানো ছাড়া। এখনও পর্যন্ত আমরা সঠিক পদে সঠিক দিক নির্দেশনায় সঠিক লক্ষ্য নিয়ে আগাচ্ছি না। উপমহাদেশের আমরা বয়সভিত্তিক টুর্নামেন্টে বা জাতীয় দলের খেলায় আমরা বেশ কিছু কম বেশি সাফল্য পেয়েছি, যেটার কারণে আমরা চিন্তা করি যে সাফ ছাড়িয়ে এখন আমাদের এশিয়ায় চোখ রাখা দরকার। বাফুফেও সেটাই বিশ্বাস করে, অন্তত তাদের কথাবার্তায় বোঝা যায়। তবে ঘরোয়া লিগের বেসমেন্ট শক্ত না হলে আসলে জাতীয় দলে খুব বেশি ভালো পারফরমেন্স প্রত্যাশা করা যায় না। এটা আমরা বহির্বিশ্বের ফুটবল বা আশেপাশের দেশের ফুটবল দেখে আমরা যতটুকু বুঝি, সেই জায়গা থেকে সাফে ওরিয়েন্টেড যেই দলগুলো আছে, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান কিংবা বাংলাদেশ, এই কয়েকটা দেশের মধ্যে আসলে বাংলাদেশের ঘরোয়া লিগকে আপনি কত নম্বরে রাখবেন যে মানের দিক থেকে? মানের দিক দিয়ে মান তো আমরা তো এখনও নেপালের কাছে হারি, ওই মালদ্বীপের কাছে হারি, ভুটানের কাছে। লিগের গুণগত মান হয়তো ইন্ডিয়ার পরে আমাদেরটা কিছুটা বেটার অন্য অন্য কান্ট্রির থেকে, কিন্তু খেলার মান হিসাব করলে, জাতীয় দলের খেলার মান হিসাব করলে আমাদের জাতীয় দল ওই সাব স্ট্যান্ডার্ডে ইন্ডিয়ার চাইতে অনেক পিছিয়ে আছে। হয়তো বা আমরা হারিয়েছি, কিন্তু গুণগত মানের দিক দিয়ে তারা আমাদের সাথে অনেক বেটার। আর এখন তো আমরা মালদ্বীপ বা নেপাল এরা সমান সমান খেলি, কোনো কোনো সময় আমরা হারছিও। তাই এই মানের দিক দিয়ে আমরা খুব একটা উন্নতি করছি, যে সাব লেভেলে তাও না, সাব লেভেলটাকেই আমরা অতিক্রম করতে পারিনি। পরের যে চিন্তাভাবনা সেটা তো অনেক অনেক দূরের ব্যাপার। আমাদের লিগগুলো আসলে বিভিন্ন সময় দেখা যায় যে নিয়মিত হচ্ছে না। সেই লিগগুলো নিয়ে নিয়মিত করার একটা চ্যালেঞ্জও কিন্তু সবসময় বাফুফের থাকে এবং প্লেয়ারদেরও আসলে তাকিয়ে থাকতে হয় যে বাফুফের দিকে, যে বাফুফে কী করবে। ক্লাবগুলো মানে যে খুব বেশি স্বয়ংসম্পূর্ণ সেটা না, আপনি সেই কথাগুলোই বলছিলেন। এই সমস্যাগুলো দ্রুতই হয়তো কাটিয়ে উঠতে চেষ্টা করবে বাফুফে। তবে ওই যে আপনি যেটা বললেন, সঠিক পরিকল্পনার আসলে খুব বেশি দরকার। সঠিক পরিকল্পনাটা কিভাবে করা যায় সেটা নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আরও একটু সময় হয়েছে, বিরতি নেবার, একটু পরে ফিরছি। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিম-উদ্দিন আহমেদ জসি। আবারও আপনাকে বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা ঘরোয়া লিগের ফুটবল নিয়ে কথা বলছিলাম এবং সেই প্রসঙ্গক্রমে এসেছে আর কি, যে বয়সভিত্তিক ফুটবল। এবং বয়সভিত্তিক ফুটবলের কথা বললে রিসেন্ট বাংলাদেশের যে সাফল্য, অনূর্ধ্ব 20 দলের হয়ে সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের মুকুট পড়া, এবং সেই জায়গাটাতেও আমাদের প্রবাসী ফুটবলারদের উপর অনেক বেশি নির্ভর করতে হয়েছে। রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের পারফরমেন্স আমরা দেখেছি। আমাদের তুলনামূলকভাবে জাতীয় দলের চাইতে আমাদের অনূর্ধ্ব যেই 20 দল, সেখানে দেশের ফুটবলাররাও বেশ ভালো পারফর্ম করেছেন। কিন্তু এই ফুটবলাররাই যখন জাতীয় দলে আসেন তখন তাদের কাছ থেকে সেই প্রপার পারফরমেন্সটা পাওয়া যায় না। আমাদের বয়সভিত্তিক দলগুলো, ক্রিকেটের কথা বলি, ফুটবলের কথা বলি, তুলনামূলক অনেক বেটার পারফরমেন্স উপহার দেয়। এবারে যে সাব চ্যাম্পিয়ন হলো, এরপরে বাফুফে গতকাল তাদের ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছে, সেখানে বেশ কিছু কথা বলেছে। তার মধ্যে এটাও একটা, যে সাব ছাড়িয়ে আমাদের এখন এশিয়ায় চোখ দেয়া দরকার এবং সেই লক্ষ্যেই তারা পরিকল্পনা সাজাচ্ছে। তৃণমূল থেকে প্লেয়ার তুলে নিয়ে আসার প্রক্রিয়াগুলোও তারা শুরু করবে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে। এই যে প্রতিশ্রুতির খেলা এবং এশিয়ায় চোখ, এইটাতে আসলে কতটা সাবধানী হওয়া দরকার বাফুফের? প্রথমত আমি এই সফলতার জন্য নিজেকেই আমি গর্বিত মনে করি, যে না, আমি ফুটবল অঙ্গনের একজন লোক ছিলাম। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ দেবো, যারা সফলতা অর্জন করার পিছনে কাজ করছিলেন এবং যারা খেলোয়াড়রা এই সফলতা এনেছেন তাদেরকেও আমার অভিনন্দন। আর এই পাওয়াটা অনেক বড় পাওয়া, যে ইন্ডিয়ার মতন একটা দলের সঙ্গে আমরা জিতছি, এটা বিরাট পাওয়া। কিন্তু যেতে হবে, যে সমস্যাটার কথা আসতে হবে, যে আমরা কাদের নিয়ে খেলছি। ম্যাক্সিমাম দেখাচ্ছে আমরা ওভারসিজ প্লেয়ার কালেকশন করে এবং নিজেদের খেলার দেখেছি। এজ গ্রুপে কিছুটা মানে ডিফারেন্স কম হয় সবসময়। এজ গ্রুপে আমাদের ছেলেরা কম বেশি ভালোই করেই আসছে, বিগত দিনও তাই দেখা গেছে।
কিন্তু এই গ্রুপ লেভেল থেকে যখন আবার হায়েস্ট লেভেলে যাওয়া হয়, তখন আবার ফুটবলারদের কাছ থেকে ডিমান্ডটা আরও ডিফারেন্স লেভেলে চলে যায়। তা সেটা আলোচনা যাব না। এজ গ্রুপের সফলতা সাপের বাইরে গিয়ে পেতে গেলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য অনেক মানে কঠিন একটা চ্যালেঞ্জ হবে আর কি। ওখানে আরও মানে শক্তিশালী প্রতিপক্ষ আসবে। চ্যালেঞ্জের কথা যখন আমরা বলছি তখন আরও একটা বিষয় একটু নজরে আসতেই হয় বা নিয়ে আসতেই হয়, সেটা হচ্ছে যে আমরা যখন সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রফি জেতার পরে যখন আমরা ম্যাচ পরবর্তী যেই প্রেজেন্টেশন হয় সেখানে যে বিষয়গুলো দেখলাম যে টুর্নামেন্টের সেরা গোল স্কোরার, টুর্নামেন্টের সেরা প্লেয়ার কেউ কিন্তু আসলে বাংলাদেশ থেকে হয়নি। সেরা খেলোয়াড় হয়েছেন ইন্ডিয়া থেকে, সেরা গোল স্কোরার হয়েছেন মালদ্বীপ এবং ইন্ডিয়ার দুজন প্লেয়ার, 3টা করে তারা গোল করেছেন। তো এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ পিছিয়ে, এবং গোল করার সংখ্যাটা যখন হয় সেই সংখ্যায় সবসময় তলানির দিকেই থাকে বাংলাদেশ। তো এশিয়ার দিকে যদি চোখ দিতে হয় তাহলে তো আপনার কি মনে হয় না যে আমাদের গোল স্কোরারের সংখ্যা বাড়ানো দরকার, পারফেক্ট গোল স্কোরার বা পারফেক্ট নাম্বার 9 খুঁজে বের করা দরকার, যিনি কিনা আমাদেরকে সেই গোলটা প্রডিউস করতে পারবেন? এখন শুধুই খালি স্ট্রাইকারের উপর নির্ভর করে ফুটবল খেলা হয় না। এখন যারা উইংয়ে খেলেন, মিডফিল্ডে খেলেন, তারাও গোল করেন। ডিফেন্ডার গিয়েও গোল করেন। সেট পেলে তো ডিফেন্ডারে অনেক সময় গোল করে আসেন। তো সেটা কথা না, কথা হচ্ছে যে আমার গোল করার দক্ষতা বাড়াতে হবে। এই দক্ষতা বাড়াতে গেলে কি করতে হবে আমাকে? ওই জায়গাটায় আসতে হবে। আমি দক্ষতা বাড়াবো বললে তো আর বাড়ানো যাবে না। দক্ষতা বাড়ানোর জন্য আমার কিছু নিয়মকানুন আছে। যে আপনার ধরেন বিদেশে আপনার এই যে স্ট্রাইকারদের জন্য এক ধরনের কোচ থাকে, উইং প্লেয়ারের জন্য কোচ থাকে, মিডফিল্ডারের জন্য আলাদা কোচ থাকে, ডিফেন্ডারদের জন্য আলাদা কোচ থাকে, গোলকিপারের জন্য কোচ থাকে। এই টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন মানে পার্টির যারা দক্ষতা বেশি তাদেরকে নিয়েই কোচিং করানো হয়। তারপর তো একটা মানে ধরেন একটা গাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন পার্টসের উপরে কাজ করতে হয় না? ফুটবল টিম গঠন করতে গেলে বিভিন্ন কম্পোনেন্টের উপরে কিন্তু আপনার অনেক কাজ আছে। তা আমি তো প্রথমে বলে আসছি যে আমাদের ফুটবলটা খেলা হচ্ছে এখান থেকে ওখান থেকে নিয়ে একটা মানে খিচুড়ি বানায় কোনো মতে আমরা চালিয়ে যাচ্ছি এই 54-55 বছরে। এটা দিয়ে আপনি কখনোই ব্যাপক আকারে কোনো সফলতা পাবেন না। আপনাকে যদি একটা 10তলা বিল্ডিং তৈরি করতে গেলে যখন ফাউন্ডেশনটা আগে ভালো করে দিতে হবে, আমাদের ফুটবলে যেতে হবে গোড়াতে, লং টার্ম প্রসেসে যেতে হবে। শর্ট টার্মে চিন্তা করলে এটা বোকামি হবে। এখনও যদি আমাদের যে ক্রীড়ামন্ত্রী আসছে জনাব আমিনুল ইসলাম, আমাদের ছোট ভাই, দেখা যাক ও যদি উদ্যোগ নেয়, ফেডারেশন যদি উদ্যোগ নেয়, এবং সবচেয়ে বড় কথা আমাদের মাঠেরও সমস্যা আছে। যে ধরনের মাঠে খেলা দরকার সেই ধরনের মাঠই তো আমরা পাই না। আমাদের সারফেসগুলো খুবই বাজে। বাংলাদেশে 8 মাস হয় বর্ষা আর 4 মাস শুকনো থাকে। আমি তো মনে করি এখানে ভালো ভালো কিছু টার্ফের মাঠও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকা উচিত, যাতে বর্ষাকালে টার্ফের মাঠেও রেগুলার প্র্যাকটিস করতে পারে, বা ইনডোর মাঠও থাকা উচিত। লজিস্টিক সাপোর্টের 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের মাঠ নাই। তারপরে ধরেন গ্রুম আপ করতে গেলে ওখানে হায়েস্ট পর্যায়ের নলেজেবল কোচ দরকার, যে কীভাবে ট্যাকটিক্যাল ডেভেলপমেন্টটা করতে হবে বাচ্চাদের। ওরপরে তো আসবে ফিজিক্যালের ব্যাপার পরে আসে। কিন্তু এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাই তো আমাদের কাজ ঠিক মতন হচ্ছে না। সেই জায়গায় তো আমাদের মানে আপনি যেটা বলছেন যে আমাদের বয়সভিত্তিক পর্যায়ে আসলে অনেক ভালো মানের কোচ দরকার, সেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল টিমেই নিতেই হিমশিম খাচ্ছে। আর বয়সভিত্তিক পর্যায়ে আমাদের দেশের ফুটবলার বা ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাই, কোচরাই আসলে তাদেরকে ট্রেনিং করাচ্ছেন। সেই জায়গায় আপনাদের দিক থেকে কি ফুটবল মানে বাফুফেকে সেরকম কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা, যে এইখানে কোন জায়গায় কি ধরনের পরিবর্তনগুলো আসা আসলে জরুরি? পরামর্শ তো দেওয়ার লোকজন অনেক আছে, অনেকে দিচ্ছেন পরামর্শ, কিন্তু পরামর্শটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার বা সামর্থ্যের দরকার, সেটাই আমাদের তো নাই। আমাদের সামর্থ্যই নাই, সোজা কথা একদম। মানে আমরা অত্যন্ত মানে গরিব দেশে আর কি। আমার গরিব দেশ হিসেবে আমাদের যে ধরনের প্রোগ্রাম নিয়ে সামনে যাওয়া উচিত সেই ধরনের প্রোগ্রাম আমরা নিতে পারছি না। আমাদের ওই ধরনের উদ্যোগ নিয়ে, ওই ধরনের দূরদর্শিতা নিয়ে, লক্ষ্য নিয়ে কার্যক্রম যে চালাবে, সেইটাও এখনও পর্যন্ত আমি মনে করি না স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত কোনো ফেডারেশন ওইভাবে করছে। আমরা কি তৃণমূল পর্যায় থেকে আসলে সেরা ফুটবলারদের তুলে আনতে পারছি কিনা, সেই ফরম্যাটটা কি আমরা এখনো? আপনি তৃণমূল তুলছেন, কোথা থেকে তুলছেন, কি পর্যায়ের ফুটবল তুলছেন? তৃণমূলের আপনি টুর্নামেন্ট থেকে তুলছেন বলছেন, আমাকে আপনি নিজেই বলেন যে আপনি তো ক্রীড়া সাংবাদিক, রেগুলার টাচে থাকেন। আমি তো সবসময় টাচেও থাকি না। এখন কোন ডিস্ট্রিক্টের কোন প্লেয়ার কী হচ্ছে না হচ্ছে, আপনি তৃণমূলের যে প্লেয়ারটা আনছেন সেটাকে কোথা থেকে আনছেন? আপনি কোন এজের, কত বছর বয়সে আনছেন? সেটা তো আসলে খুব বেশি কম বয়সে নিয়ে আসার সুযোগ নেই। যখন তারা হয়তো কোনো ক্লাব খেলছেন সেই ক্লাব থেকেই তাদেরকে পিক করা হচ্ছে। তো এই গোড়াতেই গলত।
গোড়াতেই গলদ। আমি তো বলছি যে আপনাদের মডেল তো দিয়ে দিচ্ছে উন্নত ফিফার মাধ্যমে হোক, এফসির মাধ্যমে হোক, ফুটবল ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম থাকে, আর কম্পিটিশনের জন্য আরেকটা প্রোগ্রাম থাকে। প্রফেশনাল টিম কি খেলবে, এজ গ্রুপ টিম কি খেলবে, আর ফুটবলের পাইপলাইনে প্লেয়ার কীভাবে আসবে, এর জন্য একটা সিস্টেম আছে। এই প্রক্রিয়ার মধ্যে যতদিন আপনি না আসবেন ততদিন আপনি কেউ কিছুই করতে হবে না। এই প্রক্রিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশন কখনো আসেনি, অতীতেও আসে নাই, বর্তমানে যারা আছে তারাও ওই প্রক্রিয়ার মধ্যে আনতে পারেনি। এর প্রধান সমস্যা হচ্ছে আমাদের আর্থিক সমস্যা। আমাদের আর্থিক সমস্যার কারণেই পরিকল্পনা নিলেও বাস্তবায়ন করার সামর্থ্য নেই। তবু ক্ষুদ্র উদ্যোগে করলে কিছুটা হবে। যেমন মেয়েদের 12 মাস ওই বিএফএ রেখে, বাঞ্চ অফ প্লেয়ার রেখে 12 মাস কাজ করে খাওয়া দাওয়া দিয়ে মানে লালন পালন করে তো একটা রেজাল্ট এই সাব পর্যায়ে পাওয়া যায়। সাপের বাইরে গেলে তার আপনি পাচ্ছেন না। তো জাতীয় পর্যায়ে ওখান থেকে আনতে হবে, একদম তৃণমূল পর্যায় থেকে আপনাকে এজ গ্রুপ থেকে কী ধরনের প্রোগ্রাম করে কী ধরনের ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, এগুলোর প্রসেস সব কিছু আছে, গাইডলাইন আছে। কিন্তু গাইডলাইন বাস্তবায়ন বললাম তো স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনোদিন কোনো ফুটবল ফেডারেশন করে নাই। তবে তারপরে ওই যে আশায় বাঁচে চাষা, আমরা এই ধরনের কথা আমরা মাঝে মধ্যে হোপ ফর দ্য বেস্ট আমরা আশা করবো। আমরা তো বললাম বাংলাদেশ, আমি নিজে তো আমি কোনোদিন মাঠে আমার ওয়াইফের নিয়ে ফুটবল খেলা দেখতে নেই, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যে খেলাটা হয়েছিল ওটা দেখতে গেছিলাম। তো ওদের দেখলাম যে আমার ওয়াইফও দেখলাম যে ওখানে লাভ দিয়ে উঠছেন। হ্যাঁ, যে এই যে দেশের প্রতি তো সবার ভালোবাসা আছে। আর আমি একজন যে ফুটবল, তো আমার তো আরও দেশের সফলতা সবসময় আমি চাই। আই লাভ মাই কান্ট্রি, আমি বাংলাদেশকে ভালোবাসি। নিশ্চয়ই বাফুফে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা তাদের প্রক্রিয়ার গলতগুলো খুঁজে বের করে সেখান থেকে সমাধান খুঁজে বের করবেন এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উঠে আসবেন। আপনার কাছে আবারও আসবো। আপনারা রয়েছেন এখন মাঠের আয়োজনে, কথা বলছিলাম ফুটবলের বিভিন্ন বিষয় আশয় নিয়ে এবং সেখানে তৃণমূল, মোহামেডানের ফুটবল কিংবা আলফাজ আহমেদ অনেক কিছু নিয়ে কথা হলো। এবার জাতীয় দলের প্রসঙ্গে ফিরতে চাই, আর এই প্রসঙ্গে কথা বলার জন্য ডেফিনেটলি এখন আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। বিভিন্ন প্রসঙ্গেরই একেবারে খুঁটিনাটি যেই সমস্যাগুলো, বেসিক যেই সমস্যা, সেগুলো আপনি নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কথা বলেছেন। তবে দিন শেষে আসলে ঘুরে ফিরে জাতীয় দলের কথাটা আসে এবং জাতীয় দলের বর্তমান যে সাম্প্রতিক পারফরমেন্স, সাম্প্রতিক যেই দলটা, যেভাবে দলটা গঠন করা হয়েছে প্রবাসী ফুটবলার এবং দেশি ফুটবলের মিশেলে, সেই জায়গায় ক্যাবরেরাকে নিয়ে শুরু থেকেই কথাবার্তা হচ্ছিল। বিশেষ করে আমি যদি এই যে আমাদের যে কোয়ালিফাইয়ের বাছাই, সেখান থেকে যদি শুরু করি, ভারতের ম্যাচ থেকে হামজা চৌধুরী যখন আসলেন তারপর থেকে দলের মধ্যে প্লেয়ারদের কোয়ালিটি বেড়েছে, পারফরমেন্স আসছে না। এটাকে আপনি কিভাবে বলবেন? ক্যাবরেরার কি মানে এখনই আমরা শুনেছি যে বাফুফেও তার অপশন খোঁজা শুরু করেছে, কি ধরনের কোচ আসলে বাংলাদেশের এই দলটার জন্য পারফেক্ট হবে? দেখেন, আমার কথা হচ্ছে যে বেটার নলেজেবল কোচ যাদের প্রিভিয়াস সাকসেস আছে, কোন ধরনের দল নিয়ে তারা হ্যান্ডেল করছে, এটা ব্যাকগ্রাউন্ডের অবশ্যই একটা গুরুত্ব আছে। তো কাব্যেরা বাংলাদেশের ফুটবল তৃণমূল থেকে আরম্ভ করে হাই স্কুল পর্যায়ে ম্যাক্সিমাম দলের খেলা দেখে তার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে। সেদিক দিয়ে মানে বাংলাদেশের ফুটবল সম্বন্ধে তার একটা ভালো ধারণা আছে। তারপরে ফুটবলের ভাষা সারা পৃথিবীতে একই রকমের। ক্যাবরেরার জায়গায় যদি অন্য কেউ আসে, তাকে অবশ্যই ক্যাবরেরার চাইতে বেশি নলেজেবল হতে হবে এবং তার দূরদৃষ্টি থাকতে হবে যে এই যে আমি যে দলটাকে নিয়ে ট্রেনিং করাতে আসবো, বাংলাদেশ তার ফুটবলের মানটা কোথায় অবস্থান করছে, আমি কতটুকু নিতে পারবো, সেই ধরনের তার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে বাংলাদেশের ফুটবল সম্বন্ধে। আমি এসেই কোচিং করলে তার একটা ওভারনাইট চেঞ্জ আসবে না, এটার জন্য তাকে একটা সময় দিতে হবে। ক্যাবরেরা বাংলাদেশ ফুটবল নিয়ে অনেকদিন কাজ করছেন, সে অনেক পরিবর্তন আনছেন, অবশ্যই পরিবর্তন আনছে, কিন্তু পরিবর্তনের সাথে সাথে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে গতিতে সামনে যাচ্ছি, আমার সাথে যারা তারা কি সেমভাবে আগাচ্ছে না আরও দ্রুত গতিতে আগাচ্ছে। এই মানুষটা বাংলাদেশের, আপনি বলছিলেন যে ফুটবলে অনেক পরিবর্তন এনেছেন, পাশাপাশি তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে যে টেকনিক্যালি তিনি আসলে কতটা সলিড, প্রতিপক্ষকে নিয়ে কতটা ভাবছেন, নিজের দলের শক্তিমত্তা তিনি আসলে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছেন, সেটা নিয়েও বিস্তর সমালোচনা আছে। সেটাকে আপনি কিভাবে দেখেন যে সমালোচনা? একটা কোচের সবসময় সব ধরনের পরিপূর্ণতা হয় না। আর ফুটবল গেমটা এমন, গোল করে আমি জিতলাম খারাপ ম্যাচ খেলে, তখন কোনো সমালোচনা নাই। আমি 90 মিনিটস ভালো ম্যাচ খেলেও হঠাৎ করে একটা গোলকে হেরে গেলে তখন কিন্তু অনেক সমালোচনা আসে। সমস্যাটা এই জায়গাটায়। কিন্তু আমাকে যদি ওই মানে দেখতে হবে যে আমি কাদের নিয়ে কাজ করছি, কোথা থেকে কোথায় গেলাম, এই ইমপ্রুভমেন্টটা আমাকে দেখতে হবে। ক্যাবরেরা নিয়ে আমরা কি ইমপ্রুভ করতে পারছি কি না, আমাদের ন্যাশনাল টিমের আগে কী ধরনের খেলা ছিল, ওই ভিডিওগুলো দেখে তারপর ওর সঙ্গে কম্পেয়ার করে যদি দেখা হয়,
তাহলে বিচার করতে হবে ওইভাবে। তা আমি তো আপনাকে আগেই বলে গেলাম যে দেখেন আমাদের ওই ওভারসিজ প্লেয়ার দিয়ে পারফরমেন্স করতে হচ্ছে, লোকাল প্লেয়ারদের সাপোর্টটা তো ওইভাবে ন্যাশনাল টিমে পাচ্ছে না। যেটুকু পাচ্ছে সেটা আমি দেখছি যে আমাদের প্লেয়াররা তো 90 মিনিটস খেলার মতন ফিজিক্যাল অ্যাবিলিটি মানে বেশিরভাগ প্লেয়ারই নাই ইন্টারন্যাশনাল লেভেলে যখন যাওয়া হচ্ছে। এই জায়গাটা তো আমাদের সমস্যা রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ কাজী জসিমউদ্দিন আহমেদ জসি ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের ফুটবল ঐতিহ্যগতভাবেই ফুটবল আমাদের বা অন্যতম জনপ্রিয় খেলা, তবে সেই ফুটবল শুধু ঐতিহ্যের জন্যই যে বাংলাদেশ খেলবে সেটা আসলে এখনকার যুগে সেই সময় এসে প্রত্যাশিত নয়। সেটাই বলছিলেন কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। সেইখান থেকে আমাদের সামনের পরিকল্পনাটা গ্রহণ করার সময় এসেছে এবং সেই পরিকল্পনাটা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। দেখা যাক বর্তমান বাফুফের যে কমিটি রয়েছেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন তারা সেই ক্ষেত্রে আসলে কতটা উদ্যোগী হতে পারেন, কতটা কার্যকরী ফলাফল নিয়ে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।